না, আমি দক্ষিণ ভারতের কোনো মন্দির বা উদ্যানে দাঁড়িয়ে নেই। আমি কোথায় এসছি সমস্ত কিছু জানাবো, না হলে আপনারা এন্ডা ব্যান্ডা বাচ্চা কাচ্চা নিয়ে কি করে আসবেন। 1894 সালের ডিসেম্বর, কলিকাতায় সেই সময় ঝাঁকাইয়া শীত পড়িয়ে আছে। তবে আমার মনে হয় না সেই শীতে ব্রিটিশদের খুব একটা কাবু করিতে পারে। বাট এরই মধ্যে এলো একটা গরমাগরম খবর। মহীশূরের 23তম মহারাজা চামরাজেন্দ্র ওয়াদিয়ার is coming to Calcutta to visit Honorable Viceroy Lord Elgin। কেন শুরু করছি এই গল্পটা? এটাই তো আমার কাজ, গল্প আর ছবির মিশেল দিয়ে যে কোনো জায়গাকে একটা সিনেমার মতো সুন্দর করে তুলে ধরা। এই জায়গাতে আসতে গেলে কলকাতা থেকে মোটে 2 ঘন্টা ড্রাইভ করার কোনো দরকার নেই। খাস কলকাতার বুকে একেবারে মেট্রো স্টেশনের গায়ে রয়েছে এই সিনেমার সেটের মতো জায়গা। বুকে হাত দিয়ে বলুন, জানতেন এই জায়গাটার কথা? এখানে কিভাবে আসবেন, কি কি নিয়ম কানুন আছে জানাবো সবকিছু, আর জুড়ে থাকবে স্মল স্মল স্টোরিজ। হ্যালো, আই এম জয় এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার মহীশূর উদ্যান বা মাইসর গার্ডেনে। হ্যাঁ, তো যে গল্পটা বলছিলাম, সুদূর কর্ণাটকের মহীশূর থেকে রাজা চামরাজেন্দ্র ওয়াদিয়ার কলকাতাতে আসছেন, কলকাতা না ক্যালকাটা বলবো, ক্যালকাটাতে আসছেন ভাইসরয় লর্ড এলগিনের সঙ্গে দেখা করতে। মহারাজা তো এলেন, উঠলেন কলকাতার গ্র্যান্ড হোটেলে। ঐতিহাসিকরা আবার রে করে তেড়ে আসবে না, যাই ছোকরা সেই সময় গ্র্যান্ড হোটেল কি করে পেলে? ক্ষমা করবেন রাখাল দাস বাবু, আমি জানি সেই সময় গ্র্যান্ড হোটেল ছিল না, কিন্তু মহারাজা যে জায়গায় উঠেছিলেন সেটার অ্যাড্রেস ছিল 13 নম্বর চৌরঙ্গি রোড, আর সেটা ছিল মিসেস অ্যানি মঙ্কের গেস্ট হাউস, যেটা কিনা ভবিষ্যতে গ্র্যান্ড হোটেল। এখন ওখানেই তো গ্র্যান্ড হোটেল। মহারাজা তো এলেন, তিনি উঠলেন গেস্ট হাউসে এবং মারা গেলেন। 7 দিনের মধ্যে মারা গেলেন। ডেট হচ্ছে 1894, 28 অফ ডিসেম্বর। কজ অফ ডেথ ডিপথেরিয়া। বয়স 31 বছর। হ্যাঁ, 1863 সালের 22শে ফেব্রুয়ারি জন্ম, তো 31 বছর হচ্ছে না? ভাবুন, কোথায় কর্ণাটকের মহীশূর আর কোথায় কলকাতার কালীঘাটের পুণ্যভূমি, যেখানে এসে তিনি দেহ রাখলেন। Those who were the members of Maharaja's family বা রাজ পরিবারের সদস্য বলতে পারেন, তারা ঠিক করলেন মহা সমারোহে এবং রাজকীয় আড়ম্বরে এখানে মহারাজার শেষকৃত্য সম্পন্ন করা হবে। কি সেই রাজকীয় আড়ম্বর? না, কলকাতায় অনেকটা জমি কেনা হলো আদিগঙ্গার পাড়ে, সেখানে রাজঘাট তৈরি হলো, সেই জমি সংস্কার করা হলো এবং সেইখানে মহারাজার শেষকৃত্য সুসম্পন্ন করা হলো। আমি জানি আপনাদের মাথায় কি চলছে, যে এই যে টোটাল কর্মকাণ্ডটা, সেটা মিনিমাম হলেও কতদিন লাগার কথা। এতদিন ধরে মহারাজার মৃতদেহ কি করে প্রিজার্ভ করা হলো, তারপর মহীশূরের রাজ পরিবারের নির্দেশে, হ্যাঁ, ও কি করে ডেড বডি প্রিজার্ভ করা হয়েছিল না আমি জানি না, রাজ পরিবারের নির্দেশে রাজার দহনস্থলকে কেন্দ্র করে সুদৃশ্য বিষ্ণু মন্দির এবং বাগিচা, মানে এই মহীশূর উদ্যান তৈরি হলো। মন্দির ও উদ্যান উভয় ক্ষেত্রেই মহীশূরের রাজকীয় রুচি ও শিল্প ভাবনার পরিচয় প্রতিফলিত হয়।
মন্দিরের চূড়ায় ছিল একটা সোনার কলস। এই কোথায় যাচ্ছেন? আপনি হাফ প্যান্ট পরে খালি গা শ্বশুরের তেল মাখতে চললো। আরে ভাই, আমি বলেছি সোনার কলস ছিল, এখন নেই। আমার ভিউয়ার্স গুলো হয়েছে সেরকম। সত্যি একটা সিরিয়াস জিনিস বলছি, একটা জানার বিষয়, আগ্রহ নিয়ে লোকে শোনে। চুপ করে বসে শুনুন। এই বিষ্ণু মন্দিরের পাশেই রয়েছে এই শিব মন্দিরটা। আচ্ছা, এই শিব মন্দিরটা নিয়ে একটা ইনফরমেশন আছে। শিকাগোতে ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সে স্বামী বিবেকানন্দ যে বিশ্ববাসীর হৃদয় হরণ করেছিলেন, সে কথা কে না জানে। 9/11 বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে পৃথিবীর সব থেকে বড় টেররিজমের পৈশাচিক এবং ভয়াবহ ছবি, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙে পড়ার সেই দৃশ্য। কিন্তু এই ঘটনারও বহু বছর আগে 1893 সালের 11 সেপ্টেম্বর শিকাগো শুনেছিল ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স অফ আমেরিকা। সেই 9/11, সেই আমেরিকা একবার বিশ্ব ভ্রাতৃত্বের আলিঙ্গন, আর একবার সুপার পাওয়ারকে ধ্বংস করে দেওয়ার উদ্ধত হুঙ্কার। শিকাগো ধর্ম মহাসভার পর কেটে যায় প্রায় 3 বছর। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ডে ভ্রমণ এবং উপদেশ দানের পর স্বামী বিবেকানন্দ কলকাতায় ফিরে আসেন 1897 খ্রিস্টাব্দের 19শে ফেব্রুয়ারি। আর এই সময় স্বামী বিবেকানন্দ এইখানে এসেছিলেন এবং এই শিব মন্দিরে বেশ কিছুটা সময় অতিবাহিত করেছিলেন। তার কারণ হচ্ছে, স্বামী বিবেকানন্দ যখন দক্ষিণ ভারত পরিভ্রমণে গেছিলেন, তখন এই মহীশূরের মহারাজা চামরাজেন্দ্র ওয়াদিয়ারের সঙ্গে তার বেশ সখ্যতা হয়েছিল। এই সুদৃশ্য মন্দিরটি তৈরির বরাত পেয়েছিল বার্নান কোম্পানি। দক্ষিণ ভারতের শ্রীরঙ্গম মন্দির হলো রঙ্গনাথ স্বামীর মন্দির। সেই মন্দিরটি যেহেতু বৈষ্ণব ধর্মের অন্যতম প্রধান তীর্থ, তাই এই মন্দিরটিও ওই মন্দিরের আদলেই তৈরি হয়েছে। এই বিষ্ণু মন্দিরটি দ্রাবিড় স্থাপত্য শৈলীতে তৈরি। আর এই মন্দিরের ওপরে যত কালো কালো মূর্তিগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু কোষ্ঠী পাথরের তৈরি। আবার যাচ্ছে, বসে চুপ করে। আমার না পথের পাঁচালীর তুলসী চক্রবর্তীর কথা মনে পড়ে গেল। গ্রামের মুদি, গরিব মুদি, তার সঙ্গে আবার পণ্ডিত মশাই, মানে এদিকে হাতা দিয়ে পিঠ চুলকোচ্ছে, চুলকোতে বলছে, তা যা বলেছেন সেই নয় পটকে। আমার না পুরো ওরকম এক্সপ্রেশন চলে এলো। এই জায়গাটা বরাবরই মহীশূর রাজপরিবারের আন্ডারে ছিল, আর স্বাধীনতার পর থেকে কিন্তু জনগণের জন্য ওপেনই ছিল, তারা আসতে পারতো, দেখতে পারতো। পরবর্তী সময় কি হয়, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে চলে যায় এবং বেশ সাজিয়ে গুছিয়ে সুন্দর করে 2000 সালের 15ই এপ্রিল এটাকে 2000 সালের 15ই এপ্রিল এটাকে নতুন করে রিওপেন করা হয় জনগণের জন্য। এখানে নাকি আগে ইটালিয়ান মার্বেলের তৈরি প্রচুর স্কাল্পচার ছিল, সেগুলো নাকি চুরি হয়ে যায়। অ্যাকচুয়ালি না, বেসিক্যালি এগুলোকে চুরি বলে না। ভারতবর্ষ থেকে বহু বছর ধরেই প্রচুর আর্টিফ্যাক্টস বিদেশে পাচার হচ্ছে, মানে স্মাগলিং হচ্ছে। একেনবাবু রুদ্ধশ্বাস রাজস্থান যদি দেখে থাকেন তাহলে জানবেন সেই সিনেমাটা এই বিষয়টা নিয়ে। ফেলুদার সেই কি বলে লিঙ্গরাজ টেম্পলের ভুবনেশ্বরের যক্ষীর মাথা চুরি হয়ে যাওয়া, সেটা গায়ে কাঁটা দেওয়া ব্যাপার আর কি। সেই সব সিচুয়েশন গুলো মানে এখনো ভাবলেই কিরকম একটা হয় আর কি। এবং সেইটা নিয়ে লালমোহন বাবু একটা কবিতা বলেছিলেন, যেটা সেই কি এথেনিয়াম ইনস্টিটিউটের বাংলা শিক্ষক বৈকুণ্ঠনাথ মল্লিকের লেখা। কত শত অজ্ঞাত মাইকেল এঞ্জেলো একদা এই ভারতবর্ষে ছিল, নীরবে ঘোষিছে তাহা ভাস্কর্য ভাস্বর ভুবনেশ্বর। আচ্ছা, আমরা যারা এই মন্দিরের সাধারণ দর্শনার্থী বা ভক্ত, তাদের কিন্তু একটা গুরু দায়িত্ব আছে, এই মন্দিরকে দূষণ মুক্ত রেখে এই মন্দিরের রক্ষণাবেক্ষণে সাহায্য করা। ঠিক কিনা? ঠিক 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 কিনা? ঠিক ঠিক ঠিক। আর দেখো, এখানে রয়েছে একটা জিম। আচ্ছা, এই সূত্রে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই মহীশূর গার্ডেনে ঢুকতে, মহীশূর উদ্যানে ঢুকতে কোনো রকম কিন্তু এন্ট্রি ফি লাগে না, মানে এন্ট্রি ফি ফ্রি। আর তোমরা এই ফ্রিতেই জিমেও অ্যাক্সেস করতে পারো। তোমার কলেবর যদি হয়ে যায় জাজিম, রোজ খাচ্ছ 10টা-12টা ডিম, তবুও হচ্ছে না স্লিম অ্যান্ড ড্রিম, চিন্তা কি? এখানে আছে জিম, চলে এসো। এরা বৈকুণ্ঠনাথ মল্লিকের থেকেও খারাপ কবিতা হয়ে গেল। এটা রাখবো না আমি, কাট 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 কাট।
আচ্ছা, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছেন এই সুন্দর জায়গাটায় কি করে আসবেন। দিস ইজ দ্য টাইম, এবার আমার বলার সময় এসছে। এই জায়গাটাতে আসতে গেলে প্রথম যে কাজটা করতে হবে, অনেক রকম ভাবে আসা যায়, আমি একটাই ডাইরেকশন দিচ্ছি, বাকিটা আপনাদের ইচ্ছা কিভাবে আসবেন। কালীঘাট মেট্রো স্টেশন চলে আসতে হবে। কালীঘাট মেট্রো স্টেশনে ওপরে ওঠা মানে হচ্ছে রাসবিহারী ক্রসিং, চার মাথায় ক্রসিং। সেখান থেকে যে রাস্তাটা চেতলার দিকে গেছে সেই রাস্তা ধরে যদি হাঁটেন তাহলে 10 to 12 মিনিটস লাগবে। এই জায়গাটা আর একটা বিখ্যাত জায়গার একদম পাশে, আমি জানি না বিখ্যাত বলা উচিত কিনা, সত্যি জায়গা বলবো বরং, সেটা হচ্ছে কেওড়াতলা মহাশ্মশানের গেটের একেবারে পাশের গেট হচ্ছে এই মহীশূর উদ্যানের গেট। কেওড়াতলা মহাশ্মশানের পাঁচিল আর মহীশূর উদ্যানের পাঁচিল, এটা হচ্ছে কমনওয়েলথ। চলে আসুন। আচ্ছা, আমার ঠিক পিছনে এই যে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি একটা মন্দির দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কেওড়াতলা শ্মশানের মধ্যে এবং কেওড়াতলা শ্মশানের প্রেমিসেসের মধ্যেই পড়ছে এটা। আর এটা কিন্তু রানী রাসমণির পরিবারের প্রপার্টি। সাধারণ মানুষের যদি ইচ্ছা হয় ওই ওভেনে রোস্ট হওয়ার, তাহলে কিন্তু সেগুড়ে বালি। এটা কিন্তু রানী রাসমণির পরিবারের কেউ মারা গেলে তখনই তারই একমাত্র দাহ ওখানে হতে পারে। জনগণের যদি ইচ্ছা হয় ওখানে প্রবেশ করার, তাহলে সে প্রবেশ নিষেধ, সে তুমি জীবিতই হও বা বিবাহিত। এই মাইসর গার্ডেন বা মহীশূর উদ্যানের টাইমিংটা কি, পুরোনো ভিডিও দেখবেন না, টাইম চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আগে সকালেও খোলা থাকতো, সন্ধ্যাও খোলা থাকতো, এরকম ছিল। এখন ভোর 6টার সময় খোলে এবং রাত্রির 9টার সময় বন্ধ হয়, মানে টানা 15 ঘন্টা খোলা থাকে। যখন খুশি চলে এসো। আচ্ছা, একটা বক্তব্য আমার আছে, সেটা হচ্ছে আমার ভিডিওর মাধ্যমে দারুণ দারুণ জায়গা দেখছো, সেটা আমারই ভালো আমার পক্ষে। কিন্তু একটা কথা আমি বলছি, একদম মানে অনেস্টলি বলতে চাই, সেটা হচ্ছে যে নিজে, বন্ধু বান্ধব, পরিবার সবাইকে নিয়ে কিন্তু সেই সমস্ত জায়গাগুলোকে একবার ফিজিক্যালি ভিজিট করো, কেন তার ফ্লেভারটা সবসময় আলাদা হয়। আমার ভিডিও দেখছো, আমি যতটা সম্ভব চেষ্টা করছি ভালো করে দেখানোর, সেটা আমি চেষ্টা করব, এরপরেও করব। কিন্তু নিজে দেখা আর আমার ভিডিও দেখার মধ্যে একটা আমার ভিডিও বলে না, যে কোনো ভিডিও দেখার, ফিজিক্যালি দেখার মধ্যে একটা ডিফারেন্স আছে। মানে ওই কাউকে রসগোল্লা খেতে দেখছো আর নিজের রসগোল্লা খাচ্ছো, এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স থেকে যায় না। আচ্ছা, এবারে চলো এই জায়গাটা একটু ঘুরিয়ে তোমাদের দেখাই, কেমন। শহরে তো আস্তে আস্তে সন্ধ্যে নামছে, আর আমি একটু সন্ধ্যে নামার জন্যই ওয়েট করছিলাম, কেননা সন্ধ্যে নামলে এখানকার চেহারাটা যা সুন্দর হয় সেটা তোমাদের দেখানোটা তো দরকার। প্রধান ফটক থেকে আমরা ঢুকে গেলাম ভিতরে। ভিতরে ঢুকেই সামনে দেখতে পাচ্ছি একটা দুর্দান্ত ফাউন্টেন, একটা ওয়েল মেনটেন্ড গার্ডেন। সেটা তোমরা দেখেই বুঝতে পারছো, সেটা আমার বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এখানে জায়গায় জায়গায় দেওয়ালের মধ্যে রিলিফ ওয়ার্ক করা রয়েছে। এটা হচ্ছে সেই সময়কার কলকাতা, যে সময়কার গল্প আমি বলছিলাম একটু আগে, ঘোড়ায় টানা ট্রাম, তখনকার মানুষজন। সবুজ জঙ্গল ছেড়ে আস্তে আস্তে যে কংক্রিটের জঙ্গল গজিয়ে উঠেছে, সেটা নিয়েও এখানে দেওয়ালে একটা কাজ করা রয়েছে এবং জীবনানন্দ দাশের একটা কবিতা লেখা রয়েছে। এই দেখো, এটা বোধহয় ধীবরদের কিছু স্কালচার করা রয়েছে, হাতে মাছ নিয়ে, কাস্তে নিয়ে তারা বসে রয়েছে। এই রিলিফ ওয়ার্কটা দেখে ভীষণ ভালো লাগছে। এটা গঙ্গা বা আদি গঙ্গার হবে। আর একটা কোনো ফ্যাক্টরি দেখতে পাচ্ছি, এটা স্পেসিফিক্যালি লেখা নেই কি ফ্যাক্টরি, এটা দেখে ঠিক বুঝতে পারছি না, কিন্তু অনেক হিউম্যান ফিগার্স রয়েছে, অ্যানিম্যাল ফিগার্স রয়েছে, সেই ফিটন গাড়ি রয়েছে, দুধের ছ্যাঁকড়া গাড়ি রয়েছে, সব মিলিয়ে মিশিয়ে দারুণ। এই সময়টার জন্যই অপেক্ষা করছিলাম। সমস্ত আলো জ্বলে গেছে আর মন্দিরটাকে কি অপরূপ লাগছে দেখতে। দেখো, মন্দির জুড়ে যেন আলো ছায়ার খেলা চলেছে।
এই হচ্ছে এখানকার বিষ্ণু মন্দির। সন্ধে হয়ে গেছে, ফোয়ারা চলে উঠেছে, পাখিরা গাছে গান গাইছে। আর এরকম একটা সময় আমি তোমাদের একেবারে মেট্রো স্টেশনের গায়েই বলতে পারো, এত সুন্দর একটা জায়গা, সিনেমার সেটের মতো সুন্দর একটা জায়গাকে দেখিয়ে দিলাম আমার ভ্লগে। এরপরে আর কি বলতে পারি, আমার ভ্লগ যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে অবশ্যই অল বাটনটা কিন্তু ক্লিক করে দেবেই দেবে। তাহলে কিন্তু এত সুন্দর ভিডিও বেরোনোর সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। বাই ফর টুডে।